করবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। কিন্তু এই 29শে এপ্রিল আপনার ভোট দেওয়াটা নির্ভর করছে আগামী 5 বছর আপনি কেমন থাকবেন। সুতরাং ভোট দেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করবে। মাইকের আওয়াজ যাচ্ছে, এখানে যে পজিশন করা হয়েছে ভর্তি হয়ে গেছে, সাইটের মানুষজন আছেন, বাজারের মানুষজন আছেন, প্রত্যেকে শুনছেন কম বেশি। অনুরোধ আমার এটাই যে আপনি এই 29শে এপ্রিল ভোটটা দিচ্ছেন আগামী 5 বছর আপনার ভালো থাকা বা খারাপ রাখার জন্য কিন্তু এই ভোটটা দেওয়া হচ্ছে। কেন খারাপ রাখার কথা বলছি? আপনি আশা করছেন আম খাবেন, আপনি আশা করছেন স্বচ্ছতা, আপনি আশা করছেন দুর্নীতি মুক্ত, আপনি আশা করছেন বৈষম্য মুক্ত সমাজ ব্যবস্থা, আপনি আশা করছেন জাতপাত বিহীন সমাজ ব্যবস্থা, আপনি আশা করছেন নারী বিদ্বেষ মুক্ত সমাজ ব্যবস্থা, আপনি আশা করছেন কৃষকের উৎপাদিত ফসলের 3 গুণ দাম, আপনি আশা করছেন আপনার বাচ্চাটা যে স্কুলে গিয়েছে শিক্ষার পরিকাঠামো ফিরে আসুক, আপনি আশা করছেন সরকারি হসপিটালে গেলে প্রপার যাতে ট্রিটমেন্টটা পাওয়া যায়। এক কথায় আপনি আশা করছেন রাষ্ট্রের যে দায়িত্ব সেটা পালন করবে। কিন্তু ভোট দিচ্ছেন কাকে? খাওয়ার ইচ্ছা করেছে আম আর গাছ লাগাচ্ছেন জাম, সব কোনোদিনও জিনিসটা পাবেন না। যদি আশা করে যে আমি আম খাওয়ার ইচ্ছা, তাহলে বলবো আম গাছই লাগান। যদি মনে করেন দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলব, যে সমাজ ব্যবস্থায় দলিত আদিবাসী হিন্দু মুসলমান মাথা তুলে বাঁচবে, যার ব্যক্তিগত পরিচয় থাকবে কিন্তু সংবিধান যে অধিকার দিয়েছে সেই মতো চলবে, তাহলে আমি বলবো দিকে দিকে এই হুগলি জেলার কথা বলি, 18টা সিটের মধ্যে 2টি সেট খামচিহ্ন দিয়েছে, তথা আইএসএফ দিয়েছে 2টো ফরওয়ার্ড ব্লক, একটা লাল ঝান্ডার উপরে 3টে স্টার লিবারেশন, বাকি সিটগুলো সিপিআইএম কাস্তিয়াতুরি তারা চিহ্ন নিয়ে। তো বলবো যদি আপনারা চান যে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা, সুষ্ঠু একটা সকাল উপহার যদি আপনারা পেতে চান, তাহলে বলবো দিকে দিকে যেখানে যেখানে খামচিহ্ন আছে এবং যেখানে কাস্তিয়াতুরি তারা চিহ্ন সহ বামেদের যে সমস্ত শ্রমিক দলগুলো আমরা লড়াই করছি আমাদের মধ্যে আছে ঐক্যবদ্ধ হয়ে, তাদের হাতকে শক্ত করুন, তাদেরকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। অন্যথায় কি হবে? ওই জ্ঞান দেবে রাত 8টার পরে মেয়েরা কর্মক্ষেত্রে যেতে বারণ করবে। কেন? একদিকে বলছে রাত 8টার পরে মেয়েরা কর্মক্ষেত্রে না যায়, আর উল্টো দিকে বামপন্থী আইএসএফরা বলছে মেয়েরা 8টা 10টা 12টা 1টা 2টো 3টে 4টে নয়, নির্বিঘ্নে নির্দ্বিধায় তার কর্মক্ষেত্রে যাবে, নির্বিঘ্নে নির্দ্বিধায় বাড়ি আসবে, সমস্ত নিরাপত্তা আমরা সেই মহিলাদেরকে দেব। মায়েরা ডিসাইড করুন কোনটা কাকে পূরণ করবে। একদিকে মায়েদের হাতে লক্ষ্মীর ভান্ডার 1000-1200 টাকা 1500 টাকা তুলে দিচ্ছে, আর কথাই কথাই বলছে কিছু বললে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেব। আর আমরা বলছি লক্ষ্মীর ভান্ডার 1000-1200 তো একটা পরিবারের স্বাবলম্বী হতে পারে না, মায়েদের হাতে আমরা কাজ বুঝাবো। কম করে নিজের বাড়ির উঠোনে বাড়ির কাছে থেকে কম করে মাস গেলে 5000 টাকা মিনিমাম ইনকাম যাতে করতে পারে তার রাস্তা আমরা দেখাবো। এটা কাদের জন্য? হাউস ওয়াইফ যারা, তাদের জন্য। আর যে মায়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাড়িতে বসে আছে, যে মায়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাড়িতে বসে আছে, তাদের হাতে মমতা ব্যানার্জি 1500 টাকার ভাতা ধরাচ্ছে, সেটা বেরিয়ে আবার বিজেপি বলছে 3000 টাকা করব। আর বামপন্থী আইএসএফরা অন্য কথা বলছে যে আপনারা আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, মিনিমাম 15 থেকে 22,000 টাকার কাজের ব্যবস্থা করে দেব। এই ভোটটা কাকে দেবে একটু ভেবে চিন্তা দেবেন। আমি বলছি না যে ভোট আমাদেরকেই দিতে হবে, কিন্তু আপনার ভবিষ্যৎটা এই 5 বছর নির্ভর করছে এই ভোটের উপরে। তাই বলবো আপনাদের বামপন্থীদের আপনার ইশতেহার তথা আইএসএফ এর ইশতেহার আপনারা দেখবেন, ওখানে আমরা বলেছি কি যে আপনারা আমাদেরকে ক্ষমতার মসনদে নিয়ে আসলে 1 ফ্যামিলি 1 জবের ব্যবস্থা করব এখানে, অর্থাৎ পরিবার পিছু একজনের আমরা স্থায়ী চাকরির ব্যবস্থা করে দেবো। এবার আপনারা ডিসাইড করুন, আপনাদের উপর নির্ভর করছে। গণতন্ত্রের সব থেকে পাওয়ারফুল অস্ত্র আপনাদের হাতে আছে আর্টিকেল 326, ভোট দানের স্বাধীনতা বা ভোট দেওয়ার রাইট। এটা আপনাকে ঠিক জায়গায় এক্সারসাইজ করতে হবে। এখানে অনেক মায়েরা বসে আছেন, আমার ভালো লাগছে এটাই যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমার মায়েদেরকে আটকে রাখতে এরা পারেনি। আমি মায়েদের বলবো এখানে যে কজন মা আছে তার 99% মায়েদের পরিবারের শিশুগুলো সরকারি স্কুলে পড়ে, তাই তো নাকি? হ্যাঁ তাই তো। বাড়িতে একবার ফিরে যাবেন,
বাজারে যারা বাজার করতে আসছেন তারা বাড়িতে ফিরে গিয়ে আমি যেটা বলছি একটু চেক করে নেবেন। যদি মনে হয় ভুল বলেছি তাহলে খান চিহ্নকে ভোট দিতে হবে না, দিকে দিকে যেখানে লাল ঝান্ডা দাঁড়িয়েছে তাদেরও ভোট দিতে লাগবে না। বাড়িতে আজকে ফিরে যাবেন। যারা ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়াশোনা করছে, ক্লাস 5 থেকে 6 উঠেছে, ক্লাস 3 থেকে 4 উঠেছে, 3 ছেলে 4 উঠেছে, তার হাতে ক্লাস 3 অঙ্কের বইটা, পেনটা, খাতাটা ধরিয়ে দিন, দিয়ে বলুন যে ক্লাস 3 অনুশীলন 1-এর অঙ্কটা করতে। প্রমাণ করে নেবেন বাড়িতে গিয়ে আপনারা। মমতা ব্যানার্জির যে হাতে আপনাকে, আমাকে বা আমার মায়েদেরকে লক্ষ্মীর ভান্ডার প্রদান করছে, ওই হাতি মমতা ব্যানার্জি আমাদের বাড়ির তথা গরিব বাড়ি বা বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ গুলো ধ্বংস করছে। একবার পেন খাতাটা তুলে দিয়ে বলুন যে ক্লাস 3-4 বাচ্চা যে আছে এখন 3 অঙ্কের বইটা দিয়ে পেন খাতাটা দিয়ে অনুশীলন 1-এর অঙ্কটা করতে বলুন। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, 90 জন ফেল করবে। কারা ফেল করবে? ডেলবার, তার বাড়ির ছেলে মেয়েরা। কারা ফেল করবে? সকালে মা আমার যে মাঠে গিয়ে কাজ করে, সকালে বাপ যে আমার সবজি বিক্রি করতে আসে এই নালিকুল বাজারে, সকালে যে বাপ ঘুম থেকে উঠে চাটা খেয়ে ভ্যানটা নিয়ে আসে এই মার্কেটে দাঁড়াতে, সারাদিনে 200 টাকা ইনকাম করতে গিয়ে যার মাথার ঘাম পায়ে পড়ে যায়, তার বাড়ির ছেলে মেয়েগুলো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যায় পড়াশোনা করতে, কিন্তু ওখানে আর শিক্ষা দেয় না, শুধুমাত্র একবেলা একটু খাবার দেয়। সেখানে ওই চোরের দলেরা তাদের মিড ডে মিল চুরি করে নেয়। তাহলে মায়েরা বলুন, আপনার হাতে 1000-1200 টাকা ধরাচ্ছে আর আপনার ছেলের ভবিষ্যৎটা এই মমতা ব্যানার্জি ধ্বংস করছে। একটা টিচার, দুটো টিচার যে তালা খুলছে, সেই ঘন্টা বাজাচ্ছে, সেই প্রেজেন্ট করছে, সেই মিড ডে মিলের হিসাব করছে, সে কখন আপনার ছেলেটাকে পড়াবে? ভাই, কি হচ্ছে? ধ্বংস। কার ছেলে ধ্বংস হচ্ছে ভালো করে বুঝবে। শুভেন্দু বাবু এটা নিয়ে আওয়াজ তুলবে না, কারণ শুভেন্দু বাবু ভালো করে জানে নেতার ছেলে ধ্বংস হচ্ছে না, ভোটারের ছেলে হচ্ছে ধ্বংস। মমতা ব্যানার্জি, শুভেন্দু বাবু আওয়াজ তুলবে না। আওয়াজ আমাদেরকে তুলতে হবে। আমরা শ্রমজীবী মানুষের কত জন্য লড়াই করছি, শ্রমজীবী মানুষের জন্য ভাবছি। আমরা কার ছেলে ধ্বংস হচ্ছে? দিন আনে দিন খায় যারা, দিনে 300 টাকা ইনকাম করতে গিয়ে যাদের অনেক কষ্ট হয়ে যায়, তাদের ছেলেগুলো। কারণটা কি? মমতা ব্যানার্জির ভাইপো তার ছেলে নেতা হবে, আর আপনার আমার ছেলেগুলো ওদের হয়ে লাঠিয়াল বাহিনী হয়ে রাখার জন্য এখন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। আর আমরা বলছি, আমাদেরকে যদি ক্ষমতায় নিয়ে আসেন, প্রাইভেট স্কুলগুলোর ছাপ বন্ধ হতে শুরু করবে, সরকারি স্কুলের রমরমানের চমকাতে শুরু করবে। আপনি বলুন, মায়েরা যারা এখানে আছে পারবেন? আপনার দুটো সন্তান আছে, বাপেরা যারা এখানে উপস্থিত আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, দুটো ছেলেকে প্রাইভেট স্কুলে 2500, 5000 টাকা মাসে খরচ করে পড়াবার সেই সামর্থ্য আছে? এখানে বেশি কৃষক সমাজের মনে হয় মানুষ আছে, কৃষিকাজের সাথে যুক্ত কৃষক। পশ্চিম বাংলার কৃষকরা মাসিক গড় আয় করে বিলো 8000, 8000 টাকার নিচে ইনকাম করে। 8000 টাকা নিচে ইনকাম করে 5000 টাকা যদি ছেলে মেয়ের পেছনেই খরচ করে দেন পড়াশোনা করাতে, খাবেন কি? অসুস্থ হলে মেডিসিন কোথায় বা সঞ্চয় করে রাখবেন কোথায়? আপনার ছেলেকে আপনি প্রাইভেট স্কুলে পড়াতে পারছেন না, আপনার ছেলেকে সরকারি স্কুলে পাঠাচ্ছেন, শিক্ষা নাই, শিক্ষার পরিকাঠামো নাই। ক্লাস 4-5 পড়াশোনার পরে কম্পিটিশনে আসতে পারছে না, সে কাজ ছেড়ে দিচ্ছে, বাইরে যাচ্ছে বাঙালি হওয়ার জন্য, বাংলায় কথা বলার জন্য। মার খেয়ে আবার রাজ্যে ফিরে আসছে, সেই সময় তৃণমূলের লোকেরা মনে করছে এই আমার লাঠিয়াল বাহিনী একটা এসেছে, 300 টাকা রোজে ওকে আবার মারপিট করতে পাঠাচ্ছে, ওই মরছে নালে মারছে লোককে। এই সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। আর আমরা কি বলছি? যদি আপনারা আমাদের সুযোগ দেন, স্কুলে নিয়মিত শিক্ষক নিয়োগ হবে, স্কুলের শিক্ষার পরিকাঠামো ফিরে আসবে। 330 টাকা, সম্ভবত 250 টাকা এখন সরকারি স্কুলের ফিস। ওই 250 টাকা এক বছরে আপনার ছেলেটাকে যে শিক্ষার প্রয়োজন আছে, সেই শিক্ষা যেটা দরকার, গুণগত মানের শিক্ষা আমরা প্রোভাইড করব, যদি সুযোগ দেন। আমরা জোর করতে পারবো না আপনাদের কাছে। বা রাতের অন্ধকারে বিরিয়ানির প্যাকেট 500 টাকা, বা কোন জায়গায় যদি একটু, বুঝতে পারছেন, এই চলছে তো, ও আমি দিতে পারবো না, কারণ আমাদের চুরির টাকা নাই, ইলেকট্রাল বন্ডেরও টাকা নাই। আমরা মেহনতি মানুষের কাছে 2 টাকা 1 টাকা হাত পেতে পার্টি চালাই, তাই আমরা পারবো না।
500 টাকায় যদি আপনি আজকে ভোটটা বিক্রি করেন, সবাইকে বলছি মাইকের আওয়াজ যাচ্ছে, 2 কোটি টাকা 10 কোটি টাকা ইনভেস্ট করলো, 5 ভোটার পিছু 500,000 টাকা দিচ্ছে। আপনার ভালো লাগছে? নিচ্ছেন। আমি ছেড়ে দেওয়ার পক্ষে নয়, নিয়ে নেবেন। কিন্তু আমি বলছি ইনভেস্ট করলো, আপনি তাকে জিতালে 10 কোটি টাকা যদি খরচ করে, ও 10 টাইমস যদি লাভ করে 100 কোটি টাকা লাভ করবে। ও তো ব্যবসায়ী, ইনভেস্ট করেছে, আমি লাভ তুলবো। কোথা থেকে হবে? আপনার এই মাথার উপরে যে ট্যাক্সের, আপনার ট্যাক্সের টাকা দিয়ে উন্নয়নের জন্য যেগুলো আসছে সেগুলো লুট হয়ে যাবে। কেমন? 6 ফুটের ঢালাই রাস্তা, চওড়া 6 ফুট, ওটা দেখবে 5.5 ফুট করে দেবে। 6 ইঞ্চি গেজ, ওটা করে দেবে 4 ইঞ্চি। এইখান থেকে যে টাকাটা বার হবে, ও 100 কোটিতে হিসাব পূরণ করবে। ক্ষতি কার হলো? আপনার হলো। যে ঢালাই রাস্তাটা 10 বছর উইদাউট রিপেয়ারিং এ চলতো, সেটা 2 বছরের পরেই খানাখন্দ হয়ে গেল। আপনার আমার চলাচলের অসুবিধা হয়ে গেল। তাদেরকে আমরা সুযোগ দেবো কেন? আমরা বলছি না যে আপনি যে ওদেরকে দেবেন না, কিন্তু অনুদান এটাই, ওদেরকে যদি সুযোগ দেন এই ক্ষতি করবে। আর আমাদেরকে যদি সুযোগ দেন, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, না লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে, না কন্যাশ্রী বন্ধ হবে, না রূপশ্রী বন্ধ হবে। যে কটা প্রকল্প আছে সবটাই চলবে, বরঞ্চের পরিমাণটা বেড়ে যাবে। সাথে সাথে আরো আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলো ইমপ্লিমেন্ট হবে। কিভাবে সম্ভব বলতেই পারেন। আমি এতটুকু কথা বলছি, 2024 আমি চ্যালেঞ্জ করেছিলাম 21শে জানুয়ারি, যে রাজ্যের সরকারি কর্মচারীদের নাকি ডিএ দিতে পারছে না, সরকারি কর্মচারীদের নাকি ডিএ দিতে পারছে না কেন্দ্রীয় সমাহারে। আমি 2024-এর 21শে জানুয়ারি একটা চ্যালেঞ্জ করেছিলাম। রাজ্য সরকার বলছে টাকা নাই, টাকা নাই, টাকা নাই। আমাকে 6 মাসের জন্য অর্থ দপ্তরটা দেওয়া হোক। যদি পশ্চিমবাংলার অর্থনীতির চাকাকে আমি সচল না করতে পারি, আমি চিরজীবনের মতো রাজনীতি থেকে সন্ন্যাস নেব। কারণ আমাদের যে অ্যাসেট আছে, সোর্স অফ ইনকাম যেটা আছে যথেষ্ট, কিন্তু চোরের দলেরা সব চুরি করে খেয়ে ফেলছে বলে আজকে আমাদের এই দুরবস্থা হচ্ছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন, সরকারি স্বাস্থ্য কেন্দ্রে গেলে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন কি পাচ্ছেন না? সে অর্থে পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্য পরিষেবা ধ্বংস হয়ে গিয়েছে, ভেঙে পড়েছে। কিন্তু গত বছরে পশ্চিম বাংলার জন্য, এই 10.5 কোটি মানুষের জন্য প্রায় 22 থেকে 25 হাজার কোটি টাকা বরাদ্দ ছিল আপনার আমার স্বাস্থ্য খাতে। টাকাটা কোথায় গেল? টাকাটা লুট হয়েছে। আর আপনাকে আমাকে হাতে একটা স্বাস্থ্য সাথী কার্ড ধরিয়ে ছেড়ে দিয়েছে। তাই আপনাদের বলবো, স্বাস্থ্য সাথী কার্ডের ধরন দেওয়ার প্রয়োজন নাই। বা এই খানাকুলের মানুষকে, হরিপালের মানুষকে, নালিকুলের মানুষকে, হুগলি জেলার মানুষকে কলকাতায় গিয়ে চিকিৎসা করার প্রয়োজন নাই। বামপন্থীরা বলেছে, আমি অনেক আগে থেকে, বছর 2 আগে থেকেও বলে আসছি, যদি আপনারা আমাদেরকে এবার বাংলার মসনাদে পাঠান, কলকাতার আর্চিকর হসপিটাল, পিজি হসপিটাল, এনআরএস হসপিটাল তুলে নিয়ে এসে হুগলি জেলায় আমরা বসিয়ে দেবো। জেলার মানুষ জেলাতেই ট্রিটমেন্ট করবে, কোনো বেসরকারি হসপিটালে যাওয়ার প্রয়োজন হবে না। একটা সরকারের 5 বছর মেয়াদ থাকে, কথা দিয়ে যাচ্ছি 5 বছরে 5টা এনআরএস পিজির মতো স্টার হসপিটাল 5টা জেলায় আমরা তৈরি করে দেখে দেবো। পশ্চিমবাংলায় একটা সরকার চলছে না, একটা সার্কাস চালাচ্ছে দিদিমণি, সার্কাস চালাচ্ছে। মেডিকেল কলেজ থেকে রুগী রেফার হয়ে যাচ্ছে। আমি মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট না, তারপরে বলছি, যদি এখানে কেউ থেকে থাকে বলবেন, আমি ভুল করলে আমি শুধরে নেব, সঠিকটা বলার চেষ্টা করি। আমি সবসময় ভুল ভর্তা আমি দিই না, দেবো না কোনোদিন। মেডিকেল কলেজ হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার সর্বোচ্চ হাইয়েস্ট প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ। কিন্তু পশ্চিমবাংলায় সকাল বিকেল মমতা ব্যানার্জি মেডিকেল কলেজ ঘোষণা করছে, কিন্তু সেখান থেকে রুগী রেফার করে সে কলকাতায় যেতে হচ্ছে। তাহলে মেডিকেল কলেজ না করে ব্লক হসপিটাল নামই দিয়ে রাখতে পারত। ওই আমরা করব না। আজকে এখানে অনেক মায়েরা আছেন, বাপেরা আছেন, ভিন্ন ধর্মের বর্ণের মানুষ আছেন। গুটি কয়েক কথা বলবো। কেন আজকে সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়কের উপরে টার্গেট? আমি তো সংযুক্ত মোর্চার বিধায়ক, আজও বলছি, নিজেকে বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। টাইম মনে পার হয়ে গেছে নাকি?
আমি 5 বছর, কারা শুনতে চাইছে? আমি একটু বলতে চাই, দিদিমণি কেমন মুসলমানদের ভালোবাসছে, হিন্দুদের ভালোবাসছে, আদিবাসীদের ভালোবাসছে, দলিতদের ভালোবাসছে, একটু আমি প্রমাণ দিতে চাই। শুনবেন আপনারা? হ্যাঁ, শুনবেন তাহলে? কেন আমার উপর এত রাগ? আমি যদি শুধু মুসলমানদের কথা বলতাম, হয়তো আমার উপর এত রাগ থাকতো না। 2021-এ আমি এফিডেভিট জমা করেছিলাম, আমার নামে একটাও মামলা ছিল না। এই 26-এ এফিডেভিট জমা করলাম, 17টা মামলা হয়ে গেছে, মামলা বেড়েছে। আর একটা কথা শুনে রাখুন, 2021-এ যা না আমার ইনকাম ছিল, 2026-এ আমার ইনকাম কমে গেছে। এমএলএদের ইনকাম বাড়ে, আর সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়কের ইনকাম কমে গেছে। মানে আমি চুরিটা ঠিক করে শিখতে পারিনি এখনো, বুঝতে পারছেন? মমতা ব্যানার্জি আমার বা তৃণমূল আমার উপর রাগ কেন? আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষের কথা বলি, সেটাই হচ্ছে আমার উপর রাগ। বিধানসভায় 68 জন দলিত বিধায়ক আছে, এসসি সমাজের, শিডিউল কাস্ট সমাজের বিধায়ক আছে। আমি একবারের জন্য বলতে শুনিনি তাদের মুখে যে ফেক এসসি সার্টিফিকেট গুলো বাতিল করতে হবে। আজকে মমতা ব্যানার্জি দলিত হিন্দু মুসলমানের জন্য কেঁদে একদম হয়ে যাচ্ছে, চোখে চাইলে চোখে বাম লাগিয়েও কেঁদে নেবে একটু, বুঝতে পারছেন না? বাম লাগালে জ্বলবে, চোখে বার হবে, মনে করে প্রচুর কান্নাকাটি করছে, একদম কেঁদে গঙ্গা বইয়ে দিচ্ছে। কিন্তু আপনাদের বলে যায় 22% সংরক্ষণ দলিতদের জন্য, অর্থাৎ শিডিউল কাস্ট সমাজের, যারা আমাদের সমাজের শিডিউল কাস্ট হিন্দু মানুষজন আছেন, যারা 100 জন সরকারি চাকরি করলে 22 জন দলিত ভাই চাকরি পাবে। 100 জন উচ্চ শিক্ষায় যদি সংরক্ষণের আওতায় তারা চান্স পায়, 22 জন দলিত হবে। কিন্তু এই সরকারের আমলে কি হয়েছে জানেন? কোথায় আছে মানে দুধে পানি মেশায়, এরা পানিতে দুধ মিশাচ্ছে। আমি তথ্য তুলে দেখছি, দেখুন আমি সত্যি কথা বলতে দিতে মানে একদম ভয় পাই না। আর সত্যি কথা বললে মুসলমানের গায়ে লাগবে কি হিন্দুর গায়ে লাগবে ও আমি পরোয়া করি না ভাই, আমি সত্যি কথা বলি। এসসি কোটাতে মুসলমান চাকরি করছে, এটা হতে পারে? জীবনে কথা শুনেছেন আমি? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। এসসি কোটায় দলিত হিন্দু ভাই কোটাতে মুসলমান সার্টিফিকেট বানিয়ে চাকরি করছে। কার আমলে? এই দিদিমণির আমলে। ওর বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি। আদিবাসী কোটাতে নন আদিবাসী চাকরি করছে, 18 জন আদিবাসী বিধায়ক থাকার পরে কারক সৎসাহসের প্রতিবাদ করা সংযুক্ত মোর্চার ভাঙড়ে এক বিধায়কই এর বিরুদ্ধে লড়াই করেছে। কেন আমার উপরে এত রাগ? আর আপনাদের কেন বলছি বামপন্থী আইএসএফ এর হাতকে শক্ত করুন, ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে লড়াইটা আমরা করছি বলে। আজকে 22% সংরক্ষণ আছে, 100 জন চাকরি পেলে খাতাই কলমে 22 জন চাকরি পাচ্ছে দলিত। কিন্তু প্রকৃত দলিত কজন পাচ্ছে, এটাই আপনাদের ভাবতে হবে। শুভেন্দু বাবু এ কথা নিয়ে জীবনে কথা বলবে না। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললেও এ বিষয়ে একটা কথা বলবে না। কারণ আমার সন্দেহ ব্যাপক, প্রত্যেক দিন সকালে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী আগে কথা বলে নেয় সারা দিনে আজকে আমরা কি কি ফেতনা লাগাবো দুজন মিলে। আর ঘুমানোর আগে শুভেন্দু বাবু আর মমতা দিদি মিলে আবার একবার ফেস টাইমে কথা বলে নেয় কেমন সারাদিন চললো রে। কারণ যে কটা রাজ্যের ভুল হচ্ছে, যেগুলো ধরা দরকার, সেইগুলো নিয়ে বিরোধী দলনেতা হিসাবে একটা তিনি শব্দ খরচ করেননি। এটা 22% চাকরির ক্ষেত্রে, উচ্চ শিক্ষায় সংরক্ষণের ক্ষেত্রে আদি দলিত হওয়া দরকার। খাতাই কলমে দলিত পেলেও প্রকৃত দলিতরা পাচ্ছে না, এর প্রতিবাদ আমরা করছি। তাই যদি মনে করেন দলিত সমাজের মায়েরা, বাপেরা, বোনেরা যে আপনারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছেন, ফেক সার্টিফিকেট দিয়ে আপনাদের সংরক্ষণ চুরি হচ্ছে, ওই ফেক সার্টিফিকেট গুলো বাতিল করতে হবে। প্রকৃত দলিতদেরকে উচ্চ শিক্ষায় চাকরিতে সংরক্ষণ যে 22% আছে তার প্রকৃত ব্যবস্থা করতে হবে। তাহলে বলবো দিকে দিকে যেখানে লাল ঝান্ডা আছে তাদেরকে ভোট দিন, এই হরিপালে খাম চিহ্নকে ভোট দিয়ে ক্ষমতার মসনদে পাঠান। যে কটা সমাজ টাইম যাবে না, চ্যালেঞ্জ করে যাচ্ছি। কমিশন বসিয়ে ওই মমতা ব্যানার্জির মতো কমিশন নাই,
বামেদের ফাইল খুলবো খুলবো করে আজও খুলতে পারলো না। আমি যখন নাবালক ছিলাম মমতা ব্যানার্জির মুখে শুনেছিলাম বামেদের ফাইল খুলবো, দেখুন আমার দাড়ি পেকে গেল, এখনো পর্যন্ত ফাইল খুলতে পারলো না। ওই সময় আমরা কিন্তু দেবো না, 6 মাস, ম্যাক্সিমাম 6 মাস কমিশন বসাবো। প্রকৃত দলিত যারা আছে, প্রকৃত যারা এসছি তাদের সার্টিফিকেট থাকবে, আর ফেক সার্টিফিকেট গুলো বাতিল করব। আর সংরক্ষণের ক্ষেত্রে কথা দিয়ে যাচ্ছি, যেমন জোড়া ফুল পদ্ম ফুল মিলে আপনাদের সংরক্ষণ চুরি করছে, আমরা খামচিহ্ন লাল ঝান্ডা মিলে কথা দিয়ে যাচ্ছি প্রকৃত দলিতে এই 22% চাকরি পাবে, ওখানে কোনো ভেজাল হবে না। আজকে এখানে লক্ষ্মীদা বসে আছে, আমার আদিবাসী সমাজ থেকে বিলং করে। পশ্চিম বাংলায় 80 লক্ষ আদিবাসী আছে, কিন্তু মমতা ব্যানার্জি লক্ষ্মীদাদেরকে এত ভালোবাসে, বলে 80 লক্ষ তোদের হবে না, আলে তোরা 1.5 কোটি সার্টিফিকেট রাখ। মানে আদিবাসী আছে 80 লাখ, সার্টিফিকেট কত ইস্যু হয়েছে জানেন? 1.5 কোটি। শুরুতে বললাম না এরা জলে দুধ মিশায়, এটাই হচ্ছে, বুঝতে পারছেন? তাহলে লক্ষ্মীদাদের যে সংরক্ষণটা পাওয়ার দরকার ছিল তার পরিবর্তে অন্য সমাজের মানুষ লুটে নিচ্ছে। কি ক্ষতি হচ্ছে আমি একটা উদাহরণ দিচ্ছি। গত বছর নিট পরীক্ষায় পাস করে এমবিবিএস এর চান্স পেয়েছে এই ধরনের 42 জনকে খুঁজে পাওয়া গিয়েছে, যারা আদিবাসী নয় কিন্তু এসটি সার্টিফিকেট নিয়ে আদিবাসী সেজে ওখানে পড়াশোনা করছে। এবার বলুন, এখানে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, যারা আদিবাসী নয়, তাদের কাছে আমি জানতে চাইছি, তাহলে আদিবাসী সমাজকে এগিয়ে যাবে না পিছিয়ে যাবে? 42টা ডক্টর হতে পারলো না 1 বছরে আদিবাসী সমাজ থেকে। যদি আদিবাসী সমাজ থেকে 1 বছরে 42টা ডক্টর হতো, 4200 পরিবার কিন্তু এগিয়ে যেত, যদি মনে করে। কিন্তু এখন সেটা করতে দিল না। কিন্তু আদিবাসীদের খুব ভালোবাসে, ধামসা মদল 15 কোটি টাকা দিয়েছে, যে বাজা হাতোরা। মা আমার বলুন, যারা আদিবাসী মায়েরা বাপেরা থেকে থাকেন, বলে ধামসা মদল লাগবে না আপনার মাথার উপরে চালটা লাগে? বলুন, ধামসা বদল লাগবে না আপনার ছেলের চাকরিটা লাগবে? ধামসা বদল চাই না আপনার ওই সংরক্ষণের আওতায় 42 জন যে ফেক ঢুকেছে ওদেরকে বার করে প্রকৃত আদিবাসীকে ঢুকানো চায়? প্রকৃত আদিবাসীকে চায়। তাই জোড়া ফুল পদ্ম ফুল এই নাটক করে যাচ্ছে একসাথে মিলেমিশে। আর আমরা লাল ঝান্ডা খামচিহ্ন বলছি, আমাদেরকে যদি সুযোগ দেন ওই 80 লাখে এসসি সার্টিফিকেট এসটি সার্টিফিকেট পাবে, বাকি যে 70 লাখ ফেক সার্টিফিকেট দিয়ে আদিবাসী ভাইদের অধিকার কেড়ে নিচ্ছে, সেটাকে আমরা বন্ধ করে দেবো। উইদিন 6 মান্থ আমরা কমিশন বসে সব আমরা খারিজ করব, যদি আপনারা সুযোগ দেন। আমরা জোর করে পারবো না, কিন্তু এগুলো করবো সেটা জানিয়ে দিচ্ছি। ওই মমতা ব্যানার্জির মতো ডবল চাকরি দেওয়ার স্বপ্ন ভাই আমি দেখাতে পারবো না মায়েরা। আর চাকরি দিতে গেলে কি হচ্ছে, উল্টে পুলিশকে দিয়ে পিটাচ্ছে। এবার আসা যাক মুসলমানদের কত ভালোবাসে। মুসলমানদের তো সব থেকে বেশি ভালোবাসে মমতা ব্যানার্জি, খুব ভালোবাসে। বলে ভালোবাসা আর মুরগির ভুষা সমান। তো বুঝতে পেরেছেন কত ভালোবাসা? শুনিয়ে দিই। মমতা ব্যানার্জি জোর গলায় বলছেন 10% সংরক্ষণ রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী সংখ্যালঘু মুসলমানদের উচ্চশিক্ষায় আর চাকরিতে দেওয়া হয়েছে। কিন্তু তথ্য তুলে দেখুন, লাস্ট 1 বছর উচ্চশিক্ষায় যে সংরক্ষণ দেওয়া হয়েছে ওবিসি এ ওবিসি বি ঘেটে ঘ করে দিয়েছে, যে সংরক্ষণ দেখুন আর মুসলমানরা সুযোগ পাচ্ছে না। উচ্চ চাকরির ক্ষেত্রেও দেখুন ওবিসি এ ওবিসি বি এমন ঘেটে ঘ করেছে, সেটা সব ধ্বংস করে দিয়েছে। আমি নওশাদ সিদ্দিকী মুসলমান বলে আমি সংরক্ষণের আওতায় আসবো এটা আমি বলছি না। আমার বক্তব্য বা আমাদের বক্তব্য, মুসলিম সমাজের মধ্যে যারা পিছিয়ে আছে, সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করা হোক, বিজ্ঞানসম্মত ভাবে সার্ভে করা হোক, যারা পিছিয়ে আছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সংরক্ষণের ব্যবস্থা দেওয়া হোক। কিন্তু মমতা ব্যানার্জি কোন একদিন সকালে ঘুম থেকে উঠে মনে হলো 4টে অমুক জনগোষ্ঠীকে ঢুকিয়ে দাও, এতে ঢুকিয়ে দিল। ঘুমাবার সময় মনে হলো এগুলো তো বাকি রয়ে গেল, ওদেরকে ঢুকিয়ে দাও। ওনার প্রিন্সিপাল সেক্রেটারি চিফ সেক্রেটারি ফোন করে বললো এটা 4টে ঢুকিয়ে দাও। এটা হাতের মোয়া নয়, যখন ইচ্ছা খেয়ে নেবে। এই সংরক্ষণ পেতে গেলে তো নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া আছে। ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট অনুযায়ী নির্দিষ্ট নিয়ম মেনে করা দরকার ছিল, কিন্তু না করে কলকাতা হাইকোর্টে কেস খেয়ে এখন সুপ্রিম কোর্টে গিয়ে মুখ থুবড়ে পড়ছে। আর এর মধ্যে মুসলমানদের মন পাওয়ার জন্য
বলছে আমি 10% সংরক্ষণ দিয়ে করেছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, ঠিক যেভাবে দলিত আদিবাসীদের সাথে প্রতারণা করছে সংরক্ষণের নামে, একইভাবে মুসলমানদের সাথে, পিছিয়ে বর্গের মুসলমানদের সাথে প্রতারণাই মমতা ব্যানার্জি করছে। তাই সময় এসেছে, যদি প্রকৃত অর্থেই 100% রোস্টার মেনে চাকরিতে নিয়োগ চান আপনারা, তাহলে অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নেই। হরিপালের জন্য খান সিম্বল, চণ্ডীতলার জন্য কাস্তে হাতুড়ি তারা সিম্বল, আমার যেখানে বাড়ি জাঙ্গিপাড়ার জন্য কাস্তে হাতুড়ি তারা সিম্বল, এবং ধনেকালির জন্য লাল পতাকায় 3টে সিম্বল, এবং খানাকুলে খান সিম্বল। বাকি যে এই দুটো কোথায় দাঁড়িয়েছে আমাদের খান সিংহ, গোঘাটে সিংহ চিহ্ন, চুচুড়ায় সিংহ চিহ্ন, বাকি সব জায়গায় হুগলি জেলাতে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন। তাদেরকে জিতিয়ে বিধানসভায় পাঠান। আমি আপনাদের জোর গলায় বলতে পারি, এমন এক সকাল আসবে যেই সকালে ইন্টারভিউ ভিডিও রেকর্ড করার জন্য রেকর্ড করবো না বলে সুপ্রিম কোর্টে গিয়ে জনগণের ট্যাক্সের টাকা খরচ করতে লাগবে না। মমতা ব্যানার্জি হচ্ছে তার দল স্বচ্ছতার গোডাউন বলে স্বচ্ছতার গোডাউন, এটা বলে আমি শেষ করে দেবো। আপনারা শুনলে অবাক হবেন, কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট ছুটে গিয়েছে। কিসের জন্য জানেন? যে ইন্টারভিউ হয় না চাকরি নিয়োগের ক্ষেত্রে, ইন্টারভিউ হয়তো ওই ইন্টারভিউয়ে ভিডিও রেকর্ড করবো না বলে। আর আমরা কি বলছি? আমরা বামপন্থী, আমরা এসে কি বলছে? আপনি আপনার ছেলেটা পরীক্ষা দিতে যাবে, আপনার ছেলেটা বাড়ি আসবে যখন, ওএমআর শিটের একটা কপি বাড়িতে নিয়ে আসবে। আপনার ছেলে পরীক্ষা দিতে গিয়েছে, যতটুকু সময় লাগে ওই সময়ের পরে টোটাল যতজন পরীক্ষা দেবে তাদের ওএমআর শিট আমরা ইন্টারনেটে আপলোড করে দেবো। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি দেখতে চায় যে রহিমের ছেলে, রামের ছেলে, সীতার ছেলে, ফতেমার ছেলে, যারই ছেলে হোক না কেন, কতটা উত্তর দিল তার কপিটা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লোক চাইলে দেখতে পাবে। এই স্বচ্ছতা আমরা আনবো। চুরি হবে তাহলে? সমস্যা হচ্ছে মায়ের, আপনারা বলুন 1,500 টাকা তো দিচ্ছে, আপনার ছেলেকে আপনি কষ্ট করে হরিপাল কলেজে পড়ালেন, যা বামেদের আমলেই তৈরি, নতুন তো কলেজ হয়নি, আর চাপাডাঙ্গাতেও তো কলেজ আছে, সব আমাদের আমলে তৈরি। পড়ালেন আপনি হরিপাল কলেজে, কষ্ট করে, পরের বাড়িতে কাজ করে, মাঠে কাজ করে, হাড়ভাঙা খাটুরিতে ছেলেটাকে পড়ালেন, মেয়েটাকে পড়ালেন, মেধাযুক্ত হয়েছে, রিটেনে পাস করলো, ভাইভাতেও গিয়ে আটকে গেল, কারণ আপনি 15 লাখ টাকা দিতে পারবেন না। আপনি 1500, এখন আপনাকে 1500 দিচ্ছে, কিন্তু আপনার ছেলে মেয়েটা চাকরির জন্য 15 লাখ টাকা ওরা বার করে নেবে। আর আমরা কি বলছি? আমরা কি বলছি? মায়েদের আপনি শুনুন, বাপেদেরও বলছি শুনুন, যে আমরা প্রথম কথা ওএমআর শিট ইন্টারনেটে আপলোড করে দেবো। দ্বিতীয় হচ্ছে আমরা বরং প্রয়োজনে আমরা কোর্টে যাব, যারা ইন্টারভিউ আসবে তাদের ভিডিও রেকর্ড করে রাখার জন্য। ওরা বলছে ভিডিও রেকর্ড না করে, আমরা করে রাখার জন্য। কারণ মা, আপনার ছেলে তো, আপনি তো 15 লাখ টাকা দিতে পারবেন না। আপনার ছেলে যত ভালোই ইন্টারভিউ এর উত্তর দিক না কেন, আপনার ছেলে 10-এ পাবে 4, আর ওই যুক্ত অক্ষর বানান করতে পারেনি বড় লোকের দামাল ছেলেটা, পড়াশোনায় মানে কি বলবো, অস্ট্রি কিচ্ছু পারে না, ও 15 লাখ টাকা দিয়ে ইন্টারভিউ ঢুকছে। কারণ তাকে বলবে, বাবু তোর বাড়ি কোথায়, কি বাসে আসলি, কিসে আসলি, তোর দাদুর নাম কি, তোর দাদিমার নাম কি, ভালো আছিস, আজকে কি খেয়েছিস, যা চলে যা। ওকে 10-এ 9 দিয়ে দিল। ভুল বলছি নাকি? এটা আপনারা চান কি? যদি এটা বন্ধ করতে চান, তাহলে হুগলি জেলায় দিকে দিকে যেখানে লাল ঝান্ডা আছে তাদেরকে ভোট দিন, যেখানে খাম চিহ্ন আছে তাদেরকে ভোট দিয়ে ক্ষমতার মসনদে পাঠান। দায়িত্ব নিয়ে বলছি যে দুর্নীতি নামক শব্দটা বাংলার ইতিহাস থেকে আমরা মুছে দেবো। ইতিহাস থেকে মুছা নয়, ইতিহাসের পাতায় ঠাঁই করে দেবো আমরা। দুর্নীতি কখন হবে? এবার ধরুন না, আপনার ছেলে ভালো রিটেনে পাস করলো, কিন্তু ইন্টারভিউ কেটে গেল, কোশ্চেনই তো করেনি আপনার ছেলেকে, বা যা করেছে সঠিক উত্তর দিয়েছেন, তাও 10-এ 4 পেয়েছেন। আর বড় লোকের দামাল ছেলেটা, সে তাকে সিলেবাসের কোনো কোশ্চেন করেনি, কেমন আছিস না আছিস কোথায় বাড়ি শুনে তাকে 10-এ 9 দিল। আপনার ছেলে চাইলে যদি মামলা করে যে দুজনের ইন্টারভিউটা চেক করা হোক, তাহলে আপনার ছেলে কিন্তু ঘুরে চাকরিটা পেতে পারে। তার ব্যবস্থা আমরা করবো, বামপন্থীরা করবে, এই ওয়াদা আপনাদের কাছে করবো। আপনাদের ডিসাইড, আপনারা ভোটটা কোথা দেবেন।
সারা রাত রামায়ণ পড়ে যদি সকালে সীতারামের মাসি হয়ে যায় বিপদ আছে কিন্তু। তাই আপনার ভালো থাকা নির্ভর করছে আগামী 5 বছর আপনার আঙুলের উপরে। অনুরোধ এটাই আপনাদের কাছে যে আপনারা চোখ কান খুলে একটু চলুন, চোখ কান খুলে চলুন। কেউ হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিচ্ছে, আর কেউ হিজাব টেনে বলছে আমি প্রকৃত অর্থে মুসলমানদের মাসিয়া। শুধু এতটুকু কথা বলি, আমি হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানের স্রষ্টার শুনেছি অনেক কটা আছে, পেট্রোল পাম্প আছে, কিন্তু পেট্রোল পাম্পের সামনে লিখে দেয়নি হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের জন্য তেল বিক্রি নাই। এটা লেখে নি। ব্যবসাটা ভালো বোঝে যে মুসলমানকে আমি তেল বিক্রি করবো না, জোর গলায় বলছি না, কিন্তু হিন্দু হিন্দু ভাই বলছে। যদি হিন্দু হিন্দু ভাই ভাই সত্যিকারের স্লোগান হয়, এতে আমার কিচ্ছু কষ্ট নেই। আমার সমাজ থেকে লক্ষ্মীদা বা দেবুদারা যদি উপকৃত হয়, ক্ষতি কি? একসাথে উঠে বসে, একসাথে খেলাধুলা, একসাথে পড়াশোনা করেছি, আমি উপকৃত হচ্ছি না, আমার কাকার ছেলে হচ্ছে, চলো কি আছে। কিন্তু এটাও করবে না। এরা চলে যান উত্তরপ্রদেশ, চলে যান বিহার, বিজেপি পরিচালিত বা বিজেপি কোয়ালিশন গভর্নমেন্টে যান, যে দেখুন 2014 থেকে 2019 ভারতবর্ষের সব থেকে বেশি আক্রমণের শিকার হয়েছে তারা হচ্ছে দলিত হিন্দু সমাজ। হ্যাঁ, মুসলমানদেরটা হচ্ছে এটা বেশি ভাইরাল করে দিচ্ছে। তা অনুরোধ এটাই, ওদের চক্রে পড়ে নিজের ভোটকে নষ্ট করবেন না। ভাববেন বাড়িতে গিয়ে, আলোচনা করবেন বাড়ির আরো লোকের মেম্বারদের সাথে যে আমরা অ্যাকচুয়াল পাবোটা কি বল। আর দ্বিতীয় কথা হচ্ছে নারী নিরাপত্তার গল্প শোনাচ্ছে অমিত শাহজি। সব থেকে বেশি মহিলাদের উপরে যে রাজ্যে অত্যাচারগুলো হয়, যে রাজ্যগুলোতে অত্যাচার হয়, প্রথমে 1, 2, 3 তিনটে রাজ্যের নাম হচ্ছে বিজেপি পরিচালিত রাজ্য। এখানে গল্প শোনাচ্ছে। তবে হ্যাঁ, এখানে যিনি আছেন তিনি আবার কাল খদ্দের ধরছে বলে দেখিয়ে দেয়। কেউ বলে ও প্রেগনেন্ট আছে, কেউ বলে ও লাভ অ্যাফেয়ার আছে। তো এটাকেও আর নেওয়া যায় না। আমি, আপনারা জানেন, এতে গিয়েছিলাম হাঁসখালিতে, কদিন আগে তো সাজা ঘোষণা হয়েছে। হাঁসখালিতে গিয়েছিলাম, একটা নাবালিকা তার বন্ধু বান্ধব মিলে বার্থডে পার্টিতে গিয়েছিল, তাকে ধর্ষণ করেছিল। দর্শন করার পরে রাতের অন্ধকারে জ্বালিয়ে দিয়েছিল। জ্বালিয়ে কেন বলছি, আমি দাহ বলছি না, দাহ পুঁতে দেওয়া আর কবর দেওয়া কিন্তু তফাৎ। কবর দেওয়া মানে ধর্মীয় রীতি নীতি মেনে, আর পুঁতে দেওয়া মানে ধরতক্কা মারতে রেখে, আর জ্বালানো মানে আগুন লাগিয়ে দেওয়া, আর দাহ মানে আমি যেটাকে বুঝি ধর্মীয় রীতি নীতি মেনে। আমি আজও বলছি, আমার এখনো সন্দেহ হয়েছে ওই মেয়েটি হয়তো বেঁচেও ছিল। আজও কেন, আমি ওদের বাড়ি গিয়েছিলাম, মানে আমার বিশাল আজকেও আমার মনে বলছে যে ওই মেয়েটি বেঁচে ছিল, কিন্তু ওকে তড়িঘড়ি থানা তুলে নিয়ে গিয়ে শ্মশানে গিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। অপরাধটা কি ছিল? কিন্তু মমতা ব্যানার্জি কি বললো, ওর লাভ অ্যাফেয়ার। এত বড় নির্লজ্জ সরকার চলছে পশ্চিম বাংলায়। হিন্দু সমাজের বা মুসলিম সমাজের অনেকের মারা যাওয়ার পরে নির্দিষ্ট সময়ের পরে একটা কি বলে ওটাকে হিন্দু সমাজের, হ্যাঁ, সৎ কাজ। আমি যেদিনকে যাই ওই দিন কি সময় ছিল ওই পরিবারের ওই মেয়েটির জন্য সৎ কাজে। কিন্তু গিয়ে আমি যখন ঢুকছি দেখে ছমছমে পরিবেশ। একটু অন্তত জেল ফেল খেটে একটু তো উপলব্ধি করতে শিখেছি কি হচ্ছে না হচ্ছে, কি হতে পারে। ছমছমে পরিবেশ। কেন এত ছমছমে পরিবেশ? আমি গিয়ে পৌঁছালাম। আমি ধন্যবাদ জানাবো বর্ধমানের এবিটি এর টিম, সম্ভবত বর্ধমানে ছিল, এবিটি এর টিম গিয়েছিল। তো মাস্টার মশাই প্রফেসররা গিয়েছিল। আমি, স্যার কি ব্যাপার? অবাক কাণ্ড, যেই মেয়েটির শেষকৃত্য বা সৎ কাজের যে ধর্মীয় রীতি অনুযায়ী করবেন একজন ব্রাহ্মণ সমাজের মানুষ আসবে, পুরোহিত ব্রাহ্মণ যেটাকে আমরা বলি, সেটাকে লোকাল এলাকার যিনি আছেন আসতে দেয়নি। কত বড় নির্লজ্জ সরকার চলছে একটু ভাবুন। সেখানে শুভেন্দু অধিকারী একটা কথা বলেনি, কিন্তু যেখানে নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে আর এবিটি এর টিমেরা দাঁড়িয়ে কিন্তু তার ধর্মীয় রীতি অনুযায়ী সমস্ত কর্মকাণ্ডটাকে শেষ করে তারপর আমরা বাড়ি ফিরেছি। আমি গিয়ে খবর পেলাম এই ব্যাপার। লোকাল যিনি পুরোহিত আছেন বা ধর্মগুরু আছেন তাকে বারণ করে দিয়েছে যে ওদের বাড়ি তুমি যেতে পারবে না, ওদের বাড়ি গিয়ে এই সৎ কাজের ব্যবস্থাটা করতে পারবে না। ভাবুন কোন রাজ্যের আমাদের অভিভাবিকার তিনি দায়িত্ব পালন করছেন। যিনি অভিভাবিকা হবেন তার কাজ হচ্ছে প্রত্যেকটা নাগরিক তার ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, সাংবিধানিক অধিকার নিয়ে বেঁচে থাকবে। কিন্তু এই রাজ্যে যিনি দায়িত্বে আছেন
প্রত্যেকটা ক্ষেত্রে তিনি সেইগুলোকে খর্ব করেন। আমি তো শুনে অবাক। আমার দ্বিতীয় একটা প্রোগ্রাম ছিল, আমি বললাম প্রোগ্রামে আমি যাব না। আমি এবিটিএস যারা ছিলেন, আরো লোকাল কিছু আমার সাথে মানুষ গিয়েছিল, তাদেরকে বললাম দূর থেকে কি কোনো জায়গায় ব্যবস্থা করা যাবে নাকি দেখুন, প্রয়োজনে আমি থাকছি, আমিও থাকবো এখানে, দেখি কারা আসে আটকাই, তখন দেখা যাবে সামনে প্রয়োজনে লড়াই হলে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো দূর থেকে একজন পুরোহিত মহাশয়কে নিয়ে এসে তার যতক্ষণ না পর্যন্ত ধর্মীয় রীতি অনুযায়ী ওই কাজটা সম্পূর্ণ হয়েছে সেখানে আমি ছিলাম, থেকে সেখানে শেষ করে এসেছি। এটা বলছি না এটা বলে যে আপনি আমাকে ভোট দেন। আমি এতটুকু শুধু বলতে চাইছি, এই বিষয়টা নিয়ে শুভেন্দু বাবু মুখ খুলবে না, কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দেবে ভোটের জন্য। আর এখানে মমতা ব্যানার্জি কোনো তাদের দলের তামাল ছেলের বিরুদ্ধে অ্যাকশন নেবে না। আমার বলার বক্তব্য এটাই, যদি আপনারা চান এই যে নোংরামি, এই নোংরামি বন্ধ করতে চান, তাহলে আসুন দিকে দিকে যেখানে লাল ঝান্ডা ক্ষমতায় প্রার্থী দিয়েছে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, যেখানে খামচিহ্ন প্রার্থী দিয়েছে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। মেদিনীপুরে 53 বছরের এক মহিলা, মুসলিম সমাজের মহিলা মারা গিয়েছে, 3 দিন পরে কোর্টের অর্ডার বার করে তাকে দাফন করার সুযোগ দিয়েছে। এই তৃণমূলের দামাল ছেলেরা তার কবরস্থানে তাকে দাফন করতে দেয়নি। একজন মহিলা মারা যাওয়ার পরেও সুরক্ষিত নয় এই মমতা ব্যানার্জি আমলে। তাই এই মমতা ব্যানার্জিকে বাংলা থেকে উৎখাত করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো রাস্তা না। বন্ধুগণ, বক্তব্য আর দীর্ঘায়িত আমি করছি না, অনুরোধ এতটুকুই করবো, কাগে কান নিয়ে চলে গেল, কাগের দিকে তাকাবার দিন শেষ। নিজের কানে একটু হাত দিয়ে দেখুন যে প্রকৃত অর্থে লড়াই আপনার জন্য কে করছে। এসআইআর, দেবত্ব সম্পত্তি, আপনার সম্পত্তি, আপনি কৃষক, সবটাই নিয়ে কিন্তু দেখুন সে লড়াই আমরাই করছি। এসআইআর নিয়ে লড়াই সুপ্রিম কোর্টে, পার্টির প্রচার ছেড়ে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছেন নওশাদ সিদ্দিকীর করা মামলাতে। কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, এটুকু মাথায় রাখবেন, কোন মমতা ব্যানার্জি নয়। কিন্তু নাটক করার জন্য একদিন কালো জামা পরে হই হই করেছে, কিন্তু তার যখন নিজের প্রচার চলছে সেই প্রচার বাদ দিয়ে এই এসআইআর নিয়ে যাতে সাধারণ নাগরিক না বাদ পড়ে সেই মামলা করছে কে? কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার। আর মামলাটা নওশাদ সিদ্দিকীর করা মামলা। তা অনুরোধ এতটুকু করবো, যদি মনে হয় ছেলে বলে বিশ্বাস করেন, যদি মনে হয় বন্ধু হিসাবে বিশ্বাস করেন, যদি মনে করেন দেবদাদের কথাতে বিশ্বাস করা যায়, তাই আমি আপনাদের বলবো 5 বছর, একটা সরকারের মেয়াদ 5 বছর। আমার তো 5 বছর হয়ে গেল, 5 বছরের জন্য সুযোগ দেন, দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা করব। সাথে সাথে আমাদের আরো অনেক প্রস্তাব রেখেছেন, সবটা তো বলার সময় সারা রাত পার হয়ে যাবে। এক কথাই এই বৈষম্য মুক্ত সমাজ ব্যবস্থা, আমরা ওরাই বিভাজন থাকবে না, আপনি আপনার অধিকার পাবেন। ওই আবাস যোজনার জন্য 30,000 টাকার কাটমানি লাগবে না, আপনার রাইট, আপনার অধিকার আপনার বাড়িতে চলে আসবে। আপনি আবাস যোজনার বাড়ির জন্য নেতার বাড়িতে আপনাকে যেতে লাগবে না, এটা আপনাদের কথা দিয়ে গেলাম, আপনার অধিকার। এবার অধিকারটা আপনারা আওয়াজ তুলতে পারেন না বলে সমস্যা, এখানে আওয়াজ তুলতে পারেন না বলে সমস্যা, আওয়াজ তুললেই সব আপনার বাড়িতে চলে আসবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। 29 এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন। আমরা উপস্থিত সকলের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী সাহেবকে অভিনন্দন, লাল সালাম জানাই। লক্ষ্মীদা, মন্ডল।